আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এনএসআই ফিল্ড অফিসার ইংলিশ কোশ্চেন প্যাটার্নটা নিয়ে। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রায় সকল কোশ্চেনগুলোই সলভ করব। একই ধরনের কোশ্চেন অন্য চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে এগুলো আজকে আমরা সলভ করে দেখাবো। প্রায় অনেকগুলো কোশ্চেন আজকে আমরা খুব ব্যাখ্যা সহ সলভ করে দেখাবো আপনাকে। আশা করি আপনার এই সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখলে আপনার এনএসআই ফিল্ড অফিসার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে যে আপনার এক্সামে কোন ধরনের কোশ্চেন থাকবে এবং এগুলোকে আপনি কীভাবে খুব সহজে সলভ করতে পারেন। এই কোশ্চেনগুলো থেকে কমন না পড়লেও এই ধরনের যে কোনো কোশ্চেন আসলে আপনি খুব সহজে সলভ করতে পারবেন। একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। দেখুন এখানে আছে আই এম নট ব্যাড ড্যাশ টেনিস। এখানে যাতে যে সে ব্যাডের সাথে এখানে কি ইন হবে না, অ্যাবাউট হবে না, অ্যাট হবে না, উইথ হবে। আমরা জানি কি যে গুড অর্থ হচ্ছে দক্ষ, আর এখানে আছে হচ্ছে আপনার ব্যাড, ব্যাডের সাথেও আপনার অ্যাট হবে। এটার অর্থ হচ্ছে দক্ষ, আর ব্যাডের অর্থ হচ্ছে অদক্ষ। তার মানে এখানে ব্যাডের সাথে অ্যাট হবে। আই এম নট ব্যাড অ্যাট টেনিস, মানে আমি টেনিসে অদক্ষ নই, মানে হচ্ছে ভালো। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় এক্সামে এই কোশ্চেনটা থাকে যে শি টোল্ড মি হার নেম আফটার শি। আমরা জানি কি আফটারের নিয়মটা, আমরা জানি কি আফটার অর্থ কি পরে, আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটার পরে সব সময় পাস্ট পারফেক্ট। এটা আফটার অর্থটা দিয়ে মনে রাখতে পারেন। আর আমরা জানি বিফোর, বিফোর অর্থ হচ্ছে পূর্বে, আর বিফোরের পূর্বে হয় আপনার সব সময় পাস্ট পারফেক্ট। তো এর একটু কষ্ট করে মনে রাখবেন। আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোর অর্থ পূর্বে, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। শুধু ডিফারেন্ট সাইডগুলোতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট, আর এখানে এই ডিফারেন্ট সাইডগুলোতে পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে আপনার এটা অর্থটা দিয়ে মনে রাখতে পারেন। আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর অর্থ পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, অপোজিট সাইডগুলোতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে দেখুন, শি টোল্ড মি হার নেম, আফটার অর্থ কি পরে, আফটারের পরে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, আমরা জানি হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসালেই হয়ে যায়। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর দেখুন আফটারের অপোজিট সাইডটাতে এখানে কিন্তু পাস্ট টেন্স আছে। আশা করি এই নিয়মটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে জানতে চেয়েছে। তো দ্য টিম দলটি ইজ হয় মেড আপ অফ অর্থ আমরা জানি কি গঠিত, গঠিত অর্থে মেড আপ অফ ব্যবহৃত হয়, অথবা কনসিস্ট অফও হতে পারে আপনার, কনসিস্ট অফ হয় গঠিত অর্থে, মেড আপ অফ অর্থ গঠিত, কনসিস্ট অফ অর্থ গঠিত। যে আওয়ার ফ্যামিলি ইজ কনসিস্ট অফ 6 মেম্বার্স। তো এভাবে আপনি কনসিস্ট অফ অর্থ গঠিত আর মেড আপ অফ অর্থ গঠিত। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। এরপর দেখুন, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা। তো অঙ্কে কাঁচা, কাঁচা অর্থে উইক ইন ব্যবহৃত হয়, উইক ইন অর্থ হচ্ছে কাঁচা। তো দেখুন, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, না হি ইজ ভ্যাড ইন ম্যাথমেটিক্স, না হি ইজ র ইন ম্যাথমেটিক্স। তার মানে এখানে উইক ইন আছে, এটার অর্থ হচ্ছে আপনার কাঁচা, মানে সে দুর্বল, ভালো না আর কি। তার মানে এখানে হবে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, অর্থ হচ্ছে সে অঙ্কে কাঁচা। চলুন আরও কিছু আমরা কোশ্চেন দেখি। এরপর দেখুন, এখানে আছে হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট। এটার প্রপার টেক কোশ্চেন কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি কি যে যদি প্রেজেন্ট টেন্স থাকে টেক কোশ্চেন করার সময় ডো অথবা ডাজ ইউজ করতে হয়। তার মানে দেখুন, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট হি সি থাকলে আমরা ডাজ ইউজ করব। তার মানে এখানে হবে ডাজ। এই সেন্টেন্সে দেখুন কোনো নেগেটিভ মানে নট নাই, নট না থাকলে এর সাথে আপনি এনটি যোগ করতে হবে। আর যদি প্রথমে সাবজেক্টিভ প্রনাউন থাকে যে আই, হি, সি, দে, দেয়ার, উই, ইউ, ইট, এগুলো যদি থাকে এগুলো আপনি টেক কোশ্চেনের শেষে বসাই দিলেই হয়ে যাবে। তার মানে ডাজন্ট হি হবে, এটাই হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন, এখানে আছে দ্য নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। এই ইন দিস সেন্টেন্স সিঙ্গিং, এই যে সিঙ্গিংটা এটা কি ভার্বাল নাউন না জেরান না পার্টিসিপল সেটা জানতে চাইছে। তো জেরান পার্টিসিপল নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম থাকে, যে প্রেজেন্ট পার্টিসিপলটার মধ্যে আমরা জানি কি ভার্ব প্লাস আইএনজি থাকে, আর জেরান্টের মধ্যেও ভার্ব প্লাস আইএনজি থাকে। তো এইটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন যে আর জীবনে আপনার জেরান পার্টিসিপলে কোনো ধরনের সমস্যা থাকবে না। শুধু একটু খেয়াল করুন, মনে রাখবেন এই যে ভার্ব প্লাস আইএনজিটা জেরান্টের মধ্যে এটা সবসময় আপনার নাউনের কাজ করবে, আর যেই ভার্ব প্লাস আইএনজিটা এটা পার্টিসিপলের অ্যাডজেক্টিভের কাজ করবে। তো এই জিনিসটা একটু আপনার মনে রাখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে সেটা হবে আপনার জেরান্ট, আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হবে আপনার পার্টিসিপল। কিছু এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি কি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তো একটু খেয়াল করুন এখানে আছে ভার্ব প্লাস আইএনজি আছে, তো এটা কি জেরান্ট হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখুন ইজটা হচ্ছে এখানে ভার্ব, তো আমরা জানি ভার্বের পূর্বে থাকে একটা সেন্টেন্সের সাবজেক্ট,
তার মানে সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সের কি হইতে পারে, নাউন হয়, না হলে প্রনাউন হয়। তার মানে ওয়াকিং নামে পৃথিবীতে কোনো প্রনাউন নাই, তার মানে এটা নাউনের মতো কাজ করছে ওয়াকিংটা, তার মানে নাউনের মতো কাজ করলে সেটা কি হবে, জেরান্ট। আর পার্টিসিপলটা বলছিলাম অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যদি বলি কি যে আই স আ ওয়াকিং বয়, আই স আ ওয়াকিং বয়। দেখুন এখানে বয়টা হচ্ছে নাউন, আর আমরা জানি নাউনের পূর্বে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে ভার্ব প্লাস আইনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা কি হবে, পার্টিসিপল হবে। তার মানে এই ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখুন দ্য নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড, এই ভার্বটা হচ্ছে এখানে কি, নাউন। তো আমরা জানি কি নাউন সবসময়, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই সিঙ্গিংটা ভার্ব প্লাস আইনজিটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যার ফলে এটা হবে আপনার পার্টিসিপল। এছাড়াও আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন যে পার্টিসিপল সবসময় একটা চলমান সেন্স এক্সপ্রেস করবে, মানে চলমান থাকবে, আর জিরানটা সবসময় ফিক্স স্থির থাকবে। যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মানে হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, এটা কোনো চলমান সেন্স না এটার মধ্যে, এটা হচ্ছে জিরান্ট। আর যদি বলি আইসো, আমি দেখেছিলাম এ ওয়াকিং বয়, একটি হেঁটে যাওয়া বালক, আমি যখন বালকটিকে দেখছিলাম তখন সে হাঁটতেছিল, তার মধ্যে একটা চলমান সেন্স ছিল, তার মানে এটাই হচ্ছে আপনার পার্টিসিপল। জেরান্টের মধ্যে চলমান সেন্স থাকবে না, কিন্তু পার্টিসিপলের মধ্যে এক ধরনের চলমান সেন্স থাকবে। আশা করি জেরান্ট পার্টিসিপল নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এরপর দেখুন এখানে আছে দ্য ডক্টর টোক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, হেয়ার রাউন্ড, এখানে রাউন্ডটা কোন পার্টস অফ স্পিচ জানতে চেয়েছে, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আমরা জানি কি এখানে দাটা হচ্ছে একটা আর্টিকেল, তো আমরা জানি কি যে আর্টিকেল প্রিপোজিশনের পর যদি কোনো কি ওয়ার্ড থাকে ওইটা সবসময় নাউন হয়, তার মানে এই এখানে যেহেতু আর্টিকেল একটা আছে, আর্টিকেলের পরে রাউন্ডটা হবে আপনার নাউন। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে অডিও মাইন্ড, এরপরে কি হবে এখানে, টু ওপেন দ্য ডোর, ওপেন্ড দ্য ডোর, ওপেন্স দ্য ডোর, ওপেনিং দ্য ডোর, কোনটা হবে এখানে কারেক্ট আনসার। এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা জানি অডিও মাইন্ড, এরপর হচ্ছে আপনার লুক ফরওয়ার্ড টু, এরপর হচ্ছে আপনার উইথ এ ভিউ টু, এরকম কিছু আপনার ওয়ার্ড আছে। যে এবারে অবজেক্ট টু, যে অডিও মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি বসাতে হয় এই ওয়ার্ডগুলোর পরে। তার মানে এখানে যেহেতু অডিও মাইন্ড আছে এরপরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে, তার মানে ওপেনিং দ্য ডোরই হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ডেস্ক প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, এখানে দেখুন যদি অ্যান্ড দ্বারা একই ব্যক্তিকে দুটা পদবি থাকে, মানে দুটা পদবি একই ব্যক্তির, এখানে দ্য হেডমাস্টার এবং সেক্রেটারি কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। যদি একই ব্যক্তিকে বোঝায় ভার্ব হবে আপনার ওয়াজ, মানে সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি ডিফারেন্ট ব্যক্তিকে বোঝাতো তাহলে এখানে আমরা ওয়াজের জায়গায় ওয়ার ইউজ করতাম। এখন প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে এই পদবিটা কি একই ব্যক্তিকে বোঝানো হয়েছে না মানে একাধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে। মনে রাখবেন দ্য হেডমাস্টারের পূর্বে এখানে দা আছে, যদি এই সেক্রেটারির পূর্বে এখানে যদি দা থাকতো মনে করতেন এটা দুটা ডিফারেন্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে, তখন এখানে আমরা ওয়ার ব্যবহার করতাম। তার মানে দ্য হেডমাস্টার অ্যান্ড, এখানে কিন্তু দ্য সেক্রেটারি নাই, শুধু সেক্রেটারি দেওয়া আছে, মানে একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো ইজ তো সিঙ্গুলার ভার্ব ছিল, এখানে ওয়াজ হইলো কেন? তো এখন এখানে দেখুন এট দ্য লাস্ট মিটিং, মানে লাস্ট মিটিং থাকাতে অবশ্যই এটা পাস্ট টেন্সে হবে, এজন্য এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন হোয়াট ইজ দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্টের নাউন ফর্ম কি জানতে চেয়েছে। তো আমরা জানি কি যদি কোনো ওয়ার্ডের শেষে এএনটি থাকে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করতে গেলে আপনি এএনসি বসাতে হবে। আর যদি ইএনটি থাকে তখন আপনাকে ইএনসি বসালেই সেটা নাউন হয়ে যাবে। দেখুন এখানে আছে ইম্পর্টেন্ট, এএনটি আছে, তো শেষে যদি আপনি এএনসিই বসান এটা নাউন হয়ে যাবে। এরপর যদি বলি কি যে CONFIDENT, এখানে আছে কনফিডেন্ট, তো কনফিডেন্টের শেষে কি আছে, ইএনটি আছে, তো আমরা যদি এখানে এটা নাউন ফর্মটা কি হবে, কনফিডেন্স হবে, কনফিডেন্স। ইএনটি থাকাতে ইএনসি বসাই দিলাম। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন ডিফারেন্ট, এটার হবে আপনার ডিফারেন্স। তার মানে এএনটি থাকলে এএনসি, ইএনটি থাকলে ইএনসি বসালে এটা নাউন হয়ে যাবে। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। এখানে আছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম লুক ফরওয়ার্ড টু, এরপর হচ্ছে আপনার উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, অডিও মাইন্ড, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে লুকিং ফরওয়ার্ড দেওয়া আছে, এরপরে টু দ্বারা সেন্টেন্সটা শুরু হবে, বুঝাই যাচ্ছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে দেখুন এখানেও টু আছে, এখানেও টু আছে, আর এটাতে টু নাই, এটা হচ্ছে না, এটাতে টু নাই, এটাও হচ্ছে না। তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এটি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন হিজ ফাদার কামস টু সি হিম ড্যাশ, আমরা জানি কি যে সি
অফ, সি অফ অর্থ হচ্ছে বিদায় জানানো, মানে হিজ ফাদার কামস, তার বাবা আসে, টু সি হিম এখানে হবে অফ, মানে তার বাবা তাকে বিদায় জানাতে আসে। এরপর দেখুন হোয়াট টাইপস অফ নাউন কাইন্ডনেস, এখানে কাইন্ডনেস কোন নাউন জানতে চেয়েছে। কাইন্ডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি যেই নাউনগুলোকে আমরা কখনো হাত দিয়ে ধরতে পারি না, শুধু ফিল করতে পারি, ওইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আপনার লাভ, এরপর হচ্ছে আপনার কাইন্ডনেস, এরপর ধরুন আপনার অনেস্টি অর্থ সততা, এই ধরনের নাউনগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর প্রপার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি একজনকে বোঝানো হয়, ধরেন না যদি বলি কি যে রবিন, এখানে একটা ছেলেকে বোঝানো হয়েছে, তার মানে এটা হচ্ছে আপনার প্রপার নাউন। কমন নাউনটা হচ্ছে একটা জাতিকে বোঝাবে। যদি বলি কি বয় অথবা কি স্টুডেন্টস, মানে ছাত্র, মানে স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী, তার মানে এখানে বয় বা স্টুডেন্ট এটা শুধু একটা জাতিকে বুঝাইছে, এজন্য এটা হচ্ছে কমন নাউন। এরপর কালেকটিভ হচ্ছে একটা সমষ্টি বোঝাবে। যদি বলি কি ক্লাস, ক্লাস অর্থ শ্রেণী অথবা টিম, একটা দল। এরপর যদি বলি কি ফ্যামিলি, এই যদি একটা সমষ্টিগত বোঝায় বা পিপল, এগুলো হইতে পারে হচ্ছে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যেগুলো আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না কিন্তু ওজন করি। যেমন আপনার ওয়াটার, পানি কিন্তু আমরা ওজন করি না, গণনা করে কিনি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে আপনার সুগার, এরপর এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন অয়েল, সয়েল, এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো এখানে দেখলেনি, যেগুলো আমরা কি করতে পারি না, হাত দিয়ে ধরতে পারি না, ফিল করতে পারি, ওইটাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই 5 প্রকার নাউন আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। নাউন থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন থাকে যে কোনটা কোন নাউন, অনেক সময় আপনার কাছ থেকে জানতে চাইতে পারে। দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে বলছে, এটা কম্পারেটিভ করার জন্য বলছে আপনাকে। মনে রাখবেন যে ডিগ্রি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, মানে একটা থেকে আরেকটাকে আপনাকে ট্রান্সফর্ম করতে বলবে। ডিগ্রি থেকে প্রত্যেকটি বইয়ের মধ্যে আপনার 20-25টা নিয়ম থাকে, রুলস থাকে। তো আপনার শুধু ডিগ্রির জন্য একটা নিয়ম মনে রাখলে আপনি এই 25টা রুলস কভার করতে পারবেন। দেখুন মনে রাখবেন যে পজিটিভ, একটু খেয়াল করে দেখুন, আপনার ডিগ্রি নিয়ে ইন ফিউচার আর কখনো সমস্যা থাকবে না। কম্পারেটিভ এবং হচ্ছে আপনার সুপারলেটিভ, এই 3 প্রকার ডিগ্রিকে আপনি চেঞ্জ করতে গেলে যে কাজটা আপনি করবেন, মনে রাখবেন পজিটিভে বসে নো আদার আর ভেরি ফিউ, কম্পারেটিভে বসে হচ্ছে আপনার দেন এনি আদার, দেন মোস্ট আদার বসে। আর সুপারলেটিভে বসে হচ্ছে আপনার দা এবং ওয়ান অফ দ্য। এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন, আপনার ডিগ্রি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এটার মধ্যে কি বুঝেছি যে আপনার পরীক্ষা আসলো যে সুপারলেটিভ থেকে পজিটিভ করেন, তো আপনি সুপারলেটিভে খুঁজবেন দা আছে নাকি ওয়ান অফ দ্য আছে। তো দা থাকলে আপনি নো আদার বসাবেন, আর ওয়ান অফ দ্য থাকলে আপনি ভেরি ফিউ বসাবেন। বা আসলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করেন, তখন আপনি ওয়ান অফ দা আছে না ওয়ান অফ দা আছে চেক করে নেবেন আগে। যদি দেখেন ওয়ান অফ দা আছে, তখন আপনি দেন মোস্ট আদার বসাবেন কম্পারেটিভ করার সময়। একইভাবে যদি পরীক্ষা আসে কম্পারেটিভ থেকে পজিটিভ, তখন যদি দেন এনি আদার আছে না দেন মোস্ট আদার আছে দেখবেন, দেন এনি আদার থাকলে নো আদার, আর দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ বসাবেন। বা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে বললো একই, নো আদার বা ভেরি ফিউ থাকলে, নো আদার থাকলে দা, আর ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা। তো এখন দেখুন এখানে আছে আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে আমরা সুপারলেটিভে থাকি দা থাকে অথবা ওয়ান অফ দা থাকে। তাহলে আমরা এখানে দেখুন এখানে আছে কি দা, তো দা থাকলে এখানে বলছে কম্পারেটিভ করার জন্য, তো দা থাকলে আমরা জানি কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসে। তো এখন দেখুন এখানে আছে আলম, এরপর ইজের ইজ বসালাম, দা তো আর বসবে না, দায়ের পরিবর্তে আমরা দেন এনি আদার বসাবো, এটা উঠে যাবে। আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে আপনার বেটার। তো এই বেটারের পরে আমরা কি বসাবো, দেন এনি আদার, কারণ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দা আছে। আর যদি ওয়ান অফ দা থাকতো এখানে দেন মোস্ট আদার ব্যবহার করতাম। এরপর দেখুন বয় ইন দ্য ক্লাস আছে শেষে, বয় ইন দ্য ক্লাস আমাদের কম্পারেটিভ হয়ে গেল। তার মানে খোঁজ করুন এটা কোথায় আছে, আলম ইজ দ্য বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটাই হবে এখানে কারেক্ট আনসার। আর দেখুন এখানে আছে দেন মোস্ট আদার, যদি এখানে ওয়ান অফ দ্য থাকতো এখানে আমরা দেন মোস্ট আদার ইউজ করতে পারতাম। আশা করি এখন আপনি ডিগ্রি পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, মানে একটা থেকে আরেকটা খুব সহজে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। এরপর দেখুন এখানে আছে at least one of the students dash full marks every time। এখানে দেখুন ওয়ান অফ আছে, আমরা জানি কি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ, এরপর হচ্ছে আপনার নান অফ, এভরি অফ, এরপর হচ্ছে আপনার ইচ অফ, এরপর হচ্ছে আপনার আইদার অফ, এরপর হচ্ছে আপনার নাইদার অফ, এগুলা যদি থাকে, এগুলা থাকলে পরে নাউনটা হবে আপনার প্লোরাল, নাউনটা হবে প্লোরাল, কিন্তু আপনার ভার্বটা হবে সিঙ্গুলার। একটু খেয়াল করেন, নান অফ
ওয়ান অফ, নান অফ, এভরি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে নাউনটা প্লোরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দেখুন এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে স্টুডেন্টস কিন্তু এখানে প্লোরাল দেওয়া আছে, তার মানে এরপরে ভার্বটা হবে কি সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া গেট সিঙ্গুলার নাকি গেট সিঙ্গুলার, অনেক সময় এটা আমরা কারেক্ট করতে পারি না। এখানে গেটস হচ্ছে সিঙ্গুলার, আর যদি ভার্ব কখন সিঙ্গুলার হয় কখন প্লোরাল হয় এটা না বুঝেন, মনে রাখবেন এই এসতে হচ্ছে সিঙ্গুলার, যার সাথে এস থাকবে সেই ভার্বটাই সিঙ্গুলার। নাউনের উল্টাটা আর কি, নাউনের এস সাথে এস থাকলে আমরা প্লোরাল বলি, কিন্তু ভার্বের সাথে এস থাকলে আপনি সিঙ্গুলার বলবেন। যদি বলি ইজ কি সিঙ্গুলার না প্লোরাল, ইজের সাথে দেখুন এস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি কি ওয়াজ, ওয়াজের সাথে এস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি কি হ্যাজ, হ্যাজের সাথে এস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি কি যে টেক্স, এটা কি সিঙ্গুলার না প্লোরাল? সিঙ্গুলার, কারণ এখানে এস আছে, আর এস না থাকলে প্লোরাল। যেমন কি আর, আর এর সাথে দেখুন এস নাই, এটা প্লোরাল। হ্যাভ, এটার সাথে এস নাই, এটা প্লোরাল। যদি বলি কি যে ওয়ার, এটার সাথে এস নাই, এটা হচ্ছে প্লোরাল। যদি বলি কি যে টেক, টেকের সাথে এস নাই, এটা হচ্ছে প্লোরাল। তার মানে এস থাকলে সিঙ্গুলার ভার্ব, আর এস না থাকলে প্লোরাল ভার্ব। আশা করি সিঙ্গুলার ভার্ব এবং প্লোরাল ভার্ব নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। তার মানে এখানে গেটসটাই হচ্ছে আপনার কি সিঙ্গুলার ভার্ব। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে নাম্বার অফ পিপল এট দ্য ইভেন্ট ওয়াজ কোয়াইট সারপ্রাইজিং অ্যাজ ইট হ্যাড বিন রেইনিং হেভিলি। এখন জানতে চাইছি এই সেন্টেন্সটা কি কারেক্ট না ভুল। এই সেন্টেন্সটা কোথাও না কোথাও ভুল দেওয়া আছে, আর এই ভুল জায়গাটাতে হয় এন হবে, না হয় এ হবে, না হয় দা হবে, না হয় ডিউরিং হবে। এখন এটার প্রপার সলিউশনটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে, একটু খেয়াল করেন। আমরা জানি কি যে দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফও হয়, এ নাম্বার অফও হয়, দা নাম্বার অফও হয়, এ নাম্বার অফও হয়। এখন এই নাম্বার অফের সাথে কি দা হবে নাকি এ হবে, কোনটা এখানে কারেক্ট? মনে রাখবেন যে দা নাম্বার অফের পরে প্লোরাল সাবজেক্ট থাকে, প্লোরাল সাবজেক্ট থাকে, এরপরে সিঙ্গুলার ভার্ব থাকে। একটু খেয়াল করুন, দা নাম্বার অফের পরে সবসময় প্লোরাল সাবজেক্ট থাকে আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব থাকে, আর এ নাম্বার অফের পরে সবসময় প্লোরাল সাবজেক্ট থাকে এবং প্লোরাল ভার্ব থাকে, সব প্লোরাল, প্লোরাল সাবজেক্ট প্লোরাল ভার্ব এ নাম্বার অফের পরে। আর দা নাম্বার অফের পরে প্লোরাল সাবজেক্ট থাকবে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। দেখুন এখানে যদি আমরা এখানে এই নাম্বার অফের পরে এখানে পিপলটা হচ্ছে এটা প্লোরাল, এরপর দেখুন ভার্বটা আছে ওয়াজ সিঙ্গুলার, তার মানে প্লোরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হলে কি হবে, দা নাম্বার অফ হবে। তার মানে এখানে হবে দা নাম্বার অফ, এই দাটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এ নাম্বার অফ যদি বসায় ভুল হয়ে যাবে। আমরা জানি প্লোরাল সাবজেক্ট হয়, এখানে প্লোরাল সাবজেক্টও ঠিক আছে, কিন্তু এখানে যদি ওয়ার হইতো তো এখানে আমরা কি বসাতাম, এ নাম্বার অফ বসাতাম। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। এই দেখুন ফার্নিচারটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি অনেকেই বলতে পারেন যে ফার্নিচার তো গণনা করা যায়, এটা আবার আনকাউন্টেবল হয় কিভাবে? না, ফার্নিচারের কিছু একক আছে যেগুলো কাউন্টেবল, যেমন চেয়ার, টেবিল, র্যাক, ওইগুলো হচ্ছে কাউন্টেবল নন, ওইগুলো গণনা করা যায়। ফার্নিচার কিন্তু গণনা করা যায় না। আমরা কিন্তু কখনো বলি না 5টা ফার্নিচার 10টা ফার্নিচার এভাবে বলি না, আমরা বলি 5টা চেয়ার 2টা টেবিল 1টা টেবিল। তার মানে চেয়ার, টেবিল, র্যাক এগুলো গণনা করা যায়, কিন্তু ফার্নিচার গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস হয় না। তার এখানে দেখুন ফার্নিচার শব্দটার সাথে এস নাই, আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস হয় না, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই, আইটা হচ্ছে একটা কি কাউন্টেবল নাউন, আর আমরা জানি আইয়ের তো চোখ, চোখ তো গণনা করা যায়, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এটার সাথে এস বসানোর কথা ছিল কিন্তু এখানে বসায়নি, তার মানে এটা ভুল। দেখুন শি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ারস, হেয়ার অর্থ আমরা জানি চুল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি হয় না, এস হয় না, কিন্তু দেখুন এখানে এস বসাই দিয়ে রাখছে, তার মানে এটাও ভুল। দেখুন হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার, চেয়ার হচ্ছে একটা কাউন্টেবল নাউন। আমরা জানি কাউন্টেবল নাউনের সাথে এস হয়, কিন্তু এখানে এস বসাই নেই, তার মানে এটাও হচ্ছে এখানে ভুল। তার মানে কারেক্ট আনসার হচ্ছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন চোজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটা নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক, এখানে কি হবে, ওয়ান অফ দ্য প্লেয়ার হবে না ওয়ান অফ দ্য প্লেয়ার্স হবে না মোস্ট অফ দ্য প্লেয়ার না মোস্ট অফ দ্য প্লেয়ার্স হবে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি যে ওয়ান অফ এর পরে তো আমরা জানি কি যে ওয়ান অফ এর পরে সবসময় সাবজেক্টটা হয় কি প্লোরাল, এরপরে আপনার ভার্বটা হবে সিঙ্গুলার। এই জিনিসটা আমরা শিখেছিলাম যে ওয়ান অফ, নান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পর সবসময় সাবজেক্টটা প্লোরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। তার মানে দেখুন এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে দ্য প্লেয়ার্স হবে নাকি দ্য প্লেয়ার হবে, অবশ্যই দ্য প্লেয়ার্স হবে। এরপরে দেখুন ভার্বটা ঠিক এখানে সিঙ্গুলার দেওয়া আছে, তার মানে ওয়ান অফ দ্য প্লেয়ার্স
ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক, এটাই হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, মানে এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে যে শি নেভার আন্ডারস্টুড মি হোয়েনেভার আই সেড সামথিং। তো এখানে এই হোয়েনেভার আই সেড সামথিং এটাকে আপনার ভয়েস চেঞ্জ করতে হবে না, শুধু এটাকে করলেই হবে যে শি নেভার আন্ডারস্টুড মি। এখানে মি আছে, এই মিটা আমরা মির পরিবর্তে আই সাবজেক্টিভ প্রনাউন বসাই ফেললাম। এরপর দেখো আন্ডারস্টুড, এটা যদি পাস্ট টেন্সে আছে, আমরা জানি পাস্ট টেন্স হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওয়াজ হয়, তার মানে আইয়ের সাথে ওয়াজ হবে। এরপর দেখুন এখানে আছে কি নেভার আছে, আমরা নেভার বসাই দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আন্ডারস্টুডের এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই হবে। এরপর আছে শি থাকলে আমরা জানি ভাই হার বসে, শির পাস্ট মানে অবজেক্টিভ ফর্ম। তার মানে দেখুন হোয়েনেভার আই সেড সামথিং আই ওয়াজ নেভার আন্ডারস্টুড বাই হার, তার মানে এটা কারেক্ট আনসার হবে এটা এখানে, যে হোয়েনেভার আই সেড সামথিং আই ওয়াজ নেভার আন্ডারস্টুড বাই হার, এটাই হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন হ্যাড আই নো ইন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি, তো এখানে কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে হ্যাড থাকে, হ্যাড দ্বারা শুরু হয়, এখানে ইফও থাকতে পারতো, তো ইফ না থাকলে হ্যাড থাকলে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে দুটা তো ক্লজ থাকবে। প্রথম ক্লজটা থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট থাকবে, আর এর পরের ক্লজটাতে আপনাকে বসাতে হবে যে উড হ্যাভ, এরপর হচ্ছে আপনার কুড হ্যাভ, মাইট হ্যাভ। দেখুন থার্ড কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে প্রথমটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হেডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটাই হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট। আর এই একটা ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয়, পরের ক্লজটাতে আপনার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইউজ করতে হবে। এরপরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই বসাবো আমরা। তো খেয়াল করুন এখানে আছে হেড আছে, এখানে নোন, দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে হেডের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হলে নেক্সট যে ক্লজটা থাকবে ওইটা কি আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইউজ করবো। তার মানে একটু খেয়াল করুন কোথায় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে, এখানে আছে দেখুন উড হ্যাভ আছে, কোথাও আর এটা নাই, এখানে শুধু উড আছে। তার মানে উড হ্যাভের পরে দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, এটাই হবে এখানে কারেক্ট আনসার। তার মানে আই উড হ্যাভ টেকেন এনাফ মানি। আশা করি এই থার্ড কন্ডিশনাল ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কি আই এম ক্যাপাবল ড্যাশ ডুইং ইট, এখানে ক্যাপাবলের সাথে কি হবে জানতে চাইছে। আমরা জানি ক্যাপাবলের সাথে সবসময় অফ হয়, ক্যাপাবল অফ অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন। আই এম ক্যাপাবল অফ ডুইং ইট, আমি এই কাজটি করার জন্য যোগ্যতা সম্পন্ন। এরপর দেখুন আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, আমরা জানি হচ্ছে মানি হচ্ছে একটা কি আনকাউন্টেবল নাউন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই মানি আনকাউন্টেবল হয় কীভাবে, আনকাউন্টেবল এর অর্থ তো হচ্ছে কি যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল, কিন্তু মানি তো গণনা করা যায় না, মানি কিন্তু আমরা গণনা করি না। মানি শব্দটার অর্থ মানি হচ্ছে অর্থ, অর্থ কিন্তু আমরা কি করি না, গণনা করি না। আমরা কি মানি বলতে আমরা বুঝি টাকাকে বুঝি, এরপরে আপনার রুপিকে বুঝি, এরপর আপনার ডলারকে বুঝি। তো বিভিন্ন দেশের এই কারেন্সিগুলোকে আমরা কি বলি, মানি বুঝি। তার মানে আমরা কিন্তু কখনো বলি না 5 মানি 10 মানি, এগুলা বলি না, আমরা বলি 5 টাকা, 10 রুপি, 100 ডলার, এগুলা কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু এই মানিটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আপনার ফার্নিচার, কিছুক্ষণ আগে আপনারা দেখে আসলাম যে ফার্নিচার কিন্তু আমরা কখনো বলি না একটা ফার্নিচার, দুটা ফার্নিচার, 5টা ফার্নিচার, আমরা বলি কি যে টেবিল, এরপর হচ্ছে আপনার চেয়ার, এরপর র্যাক, এগুলো হচ্ছে আপনার ফার্নিচার। আমরা কিন্তু বলি একটা টেবিল, দুটা টেবিল, একটা র্যাক, তার মানে এগুলো হচ্ছে কাউন্টেবল আর ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আরও যদি বলি কি টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার কাউন্টেবল ফর্মগুলো হচ্ছে কি যে মিনিটস হইতে পারে আপনার, এরপর আপনার সেকেন্ড হইতে পারে, এরপর আপনার আওয়ার হইতে পারে। তার মানে আমরা বলি 1 ঘন্টা বা 5 সেকেন্ড, 10 মিনিট, এগুলা কাউন্ট করা যায়, কিন্তু টাইমকে কখনো আমরা কাউন্ট করি না। আরও এরকম অনেক ওয়ার্ড আছে, যেমন ওয়েট অর্থ মানে হচ্ছে ওজন, আমরা কিন্তু কখনো দোকানে যেয়ে বলি না 5 ওজন 10 ওজন, এগুলা বলি না, আমরা বলি কি যে 5 কেজি বলি অথবা গ্রাম বলি, এগুলো আমরা বলি, কিন্তু আমরা কখনো ওয়েট বলি না, মানে ওয়েট কাউন্ট করা যায় না আর কি। তার মানে মানি, ফার্নিচার, টাইম, ওয়েট, হাইট, এগুলো হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, আর এইগুলো হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। তার মানে আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কি বসে, এ লিটল বসে নাকি ফিউ বসে, আমরা জানি অবশ্যই এ লিটল বসে। আর কাউন্টেবল নাউন, এখানে যদি কাউন্টেবল থাকতো যে আই হ্যাভ
ড্যাশ ফিউ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসটা হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন, এখানে আমরা ফ্রেন্ডসের পূর্বে এ ফিউ বসাতাম, যদি এখানে কাউন্ট করা যেত এখানে এ ফিউ বসতো, আর এটা যদি আনকাউন্টেবল নাউন হয় কাউন্ট করা না যায় এখানে এ লিটল বসবে। আশা করি এই কনসেপ্টটা একদম ক্লিয়ার। এরপরে দেখুন দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দ্য প্লেসড আস, এখানে এটাকে প্যাসিভ করতে বলছে। আমরা জানি শেষে আস থাকলে প্রথমে উই দ্বারা শুরু করতে হয়, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে উইর সাথে পাস্ট টেন্স থাকলে ওয়াজ হয়ার হয়, উইর সাথে হবে আপনার ওয়ার। এরপরে প্লেসডের পাস্ট পার্টিসিপল হবে আপনার প্লেসডই হবে। এরপরে দে আছে, আমরা বাই দেম বসানোর কথা ছিল কিন্তু প্লেসডের সাথে কখনো বাই হয় না, উইথ হয়, উইথ দেম হবে এখানে। এটি আপনার কাছে জানতে চাইছে আপনি প্লেসডের পরে উইথ এটা জানেন কিনা, তো এখানে উই ওয়ার প্লেসড উইথ দেম এটাই হবে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে হি উইল বি অ্যারাইভিং কোয়াইট লেট, সো বাই দ্য টাইম হি কামস দ্য প্লে। মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে বাই দ্য টাইম থাকে, যে বাই থাকে অথবা আপনার বাই দ্য টাইম অথবা বাই দিস টাইমও হতে পারে, বা বাই মান্থ বা বাই ইয়ার, এগুলো যদি থাকে বাই দিস টাইম, বাই দ্য টাইম, বাই মান্থ, বাই ইয়ার, এগুলো যদি থাকে তখন আপনি এটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে হবে, ফিউচার পারফেক্ট টেন্সে করতে পারে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি কি, যে শুড হ্যাভ, উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালে হয়ে যায়। তার মানে এখানে দেখুন বাই দ্য টাইম আছে, তার মানে এখানে কি হবে ফিউচার পারফেক্ট টেন্স হবে, শুড হ্যাভ বা উড হ্যাভ এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালে আপনার হয়ে যাবে। তার মানে দেখেন দেখুন উড হ্যাভ আছে এখানে, এরপরে ভিগানের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার ভিগান, তার মানে এখানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন দ্য ইনভেনশন অফ দ্য ইলেকট্রিক টেলিগ্রাফ গেভ বার্থ অফ দ্য ইন্ডাস্ট্রি। আমরা জানি বার্থের সাথে কখনো অফ হয় না, বার্থের সাথে হয় আপনার এই অফে এখানে ভুল দেওয়া আছে, বার্থের সাথে হয় টু। এরপর দেখুন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এই নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা জানতে চাইছে। দেখুন এখানে একটা একটা করে দেখি কারেক্ট কিনা। দেখুন হি ইজ আ মাইজারলি, তাই আমরা জানি কি যে মাইজারলিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অনেকেই বলতে পারেন ভাইয়া যে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই থাকলে তো সেটা অ্যাডভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ হলো কেন? এলওয়াই থাকলে আমরা অ্যাডভার্ব ঠিক আছে জানি, কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই থাকে, নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটা কিন্তু অ্যাডভার্ব হয় না, এটা হয় অ্যাডজেক্টিভ। তার মানে মাইজার শব্দের অর্থ হচ্ছে কৃপণ, তো মাইজারের সাথে দেখুন এলওয়াই আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। যদি বলি কি যে ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা নাউন, এর সাথে যদি আপনি এলওয়াই বসান সেটা হয়ে যাবে আপনার ফ্রেন্ডলি। তোমার ফ্রেন্ডলি শব্দটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এছাড়া অন্য কোনো ওয়ার্ডের সাথে যদি এলওয়াই থাকে সেটা হবে আপনার অ্যাডভার্ব, যেমন কুইকলি অ্যাডভার্ব। যদি বলি কি যে ফাস্টলি অ্যাডভার্ব, স্লোলি, শুধু নাউনের এগুলো হচ্ছে অ্যাডভার্ব, আর যদি নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটা হবে আপনার অ্যাডজেক্টিভ। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তার মানে এখানে মাইজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এই মাইজারলি যেহেতু অ্যাডজেক্টিভ এর পূর্বে আমরা জানি কখনোই কোনো আর্টিকেল বসে না। দেখুন যদি বলি কি যে হি ইজ অনেস্ট, আমরা জানি অনেস্ট অর্থ হচ্ছে সৎ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অনেস্টের পূর্বে কি কখনো কি আর্টিকেল বসে? সে হয় একজন সৎ, এটা কি হয়? কখনোই হয় না। তার মানে আমরা জানি অ্যাডজেক্টিভ পূর্বে কখনো আর্টিকেল বসানো যায় না, এই সেন্টেন্সটা হচ্ছে ভুল। এরপর দেখুন হি ইজ মাইজারলি ম্যান, দেখুন এখানে হচ্ছে কি, এখানে কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এই ম্যানটা হচ্ছে একটা কি নাউন। আমরা যদি বলি কি যে হি ইজ অনেস্ট ম্যান, হি ইজ অনেস্ট ম্যান বললে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়, আমাদের বসাতে হবে হি ইজ আ অনেস্ট ম্যান, মানে সে হয় একজন সৎ মানুষ। তার মানে এখানে মাইজারলির পূর্বে এ বসার কথা ছিল, যেহেতু এখানে একটা নাউন আছে, তার মানে এখানে যদি এ বসায় নেই এটাও এখানে ভুল। এরপরে দেখুন হি ইজ মাইজারলি, তার মানে মাইজারলিটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে পূর্বে আর্টিকেল বসে না, তার মানে এখানে বসে না যেহেতু এখানে বসায় নেই, তার মানে এই সেন্টেন্সটা এখানে ঠিক আছে। এরপর দেখুন হি ইজ মাইজার, আমরা কি যদি বলি কি যে হি ইজ ম্যান, এই বা হি ইজ ম্যান, এটা কি ঠিক আছে? না, হি ইজ আ ম্যান বসাতে হবে। তার মানে এখানে মাইজার হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে আর্টিকেল বসানোর কথা ছিল কিন্তু এখানে ওরা বসায় নেই, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে এখানে ভুল, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে ইফ উই ড্যাশ
নিয়ার কক্সেস বাজার উই উড গো দেয়ার মোর অফেন। এখানে যদি ইফ আছে আমরা জানি এটাকে হচ্ছে কি একটা কন্ডিশনাল সেন্টেন্স। যে কোনো এক্সামে আপনার কন্ডিশনাল থেকে একটা সেন্টেন্স থাকবে, আপনার কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। একটু খেয়াল করুন যে ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে আমরা বুঝি কি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে V1 যেটাকে আমরা বুঝি আর কি। ভার্বের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তখন সেটা হবে আপনার ফার্স্ট কন্ডিশনাল। ইফের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর দুটা ক্লজ থাকে অবশ্যই, পরের ক্লজটা তো হবে আপনার উইল, এরপর হচ্ছে আপনার মে, ক্যান, এগুলো হয়। আর ইফের সাথে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকলে মনে রাখবেন সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল থাকলে ওই পাঁচটা তো হয় আপনার উড, মাইট, কুড হয়। আর ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝি কি হেডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম থাকলে সেটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ওই পাঁচটাতে হয় আপনার উড হ্যাভ, মাইট হ্যাভ, আরেকটা হচ্ছে আপনার কুড হ্যাভ। এই তিনটা কথা মনে রাখলে আপনার কন্ডিশনালে কোনো সমস্যা থাকবে না। একটু খেয়াল করুন, ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, অপোজিট পাশে উইল, মেক, ক্যান বসাবেন। ইফের সাথে যদি পাস্ট টেন্স হয় মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ওই পাশে হবে উড, মাইট, কুড, এগুলো হবে। আর ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝি হেডের সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হবে আপনার থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ওই পাশে হবে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ। এরপর দেখুন এখানে আছে ইফ, ইফের সাথে দেখুন এখানে কি আছে, উই আছে, এটা হচ্ছে একটা ক্লোজ। এখন আমরা তো জানি না এটা কি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওই পাশে একটু খেয়াল করবো, উই উড গো দেয়ার মোর অফেন, এখানে উড আছে। আমরা জানি উড কোন কন্ডিশনালে থাকে, দেখুন উড, মাইট, কুড, এটাকে থাকে সেকেন্ড কন্ডিশনালে। তার মানে এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল এই পাশটাতে বসছে, তার মানে সেকেন্ড কন্ডিশনাল এই পাশের ভার্বে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। তার মানে এখানে আমরা কি বসাবো, ভার্বের পাস্ট ফর্ম বসাবো। তো ভার্বের পাস্ট ফর্ম দেখুন কোথায় আছে, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এখানে লিভড আছে, এটাই হবে এখানে কারেক্ট আনসার। তার মানে ইফ উই লিভড নিয়ার কক্সেস বাজার উই উড গো দেয়ার মোর অফেন। তো আশা করি এই জিনিসটা যদি আপনি মনে রাখেন আপনার কন্ডিশনালটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখুন চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে নিচে কোন সেন্টেন্সটা সেটা কারেক্ট সেটা জানতে চেয়েছে। দেখুন মাই ব্রাদার রিটার্নস হোম জাস্ট নাও, এখানে জাস্ট নাও আছে, এখানে জাস্ট নাও, এখানে জাস্ট নাও, এখানে জাস্ট নাও। তার মানে বুঝে যাইতেছে জাস্ট নাও দিয়ে আমাদেরকে এটা জাজ করতে চাচ্ছে। দেখুন যদি কোনো সেন্টেন্সে জাস্ট থাকে, অথবা আপনার জাস্ট নাও থাকে, অথবা আপনার এভার থাকে, অথবা আপনার রিসেন্টলি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে ওইটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট, জাস্ট নাও, এভার, রিসেন্টলি এগুলা যদি থাকে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝি কি যে হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে দেখুন এখানে আছে কি হ্যাভ এস কিছুই না, এটা হচ্ছে না, এখানে ইজ আছে, এটা হচ্ছে না, এখানে উইল হ্যাভ আছে, এটা হচ্ছে না, এখানে হ্যাজ আছে, মাই ব্রাদার হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও, এখানে এটাই হবে কারেক্ট আনসার। যেহেতু জাস্ট নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট বলতে হ্যাভ এজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে রিটার্নড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এই নিচের তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেটা জানতে চাইছি। আমরা কিছুক্ষণ আগে এটা শিখে আসছি যে এ নাম্বার অফের নিয়মটা আমরা শিখে আসছি। এ নাম্বার অফের পরে যদি আমরা জানি কি এ নাম্বার অফের পরে নাউনটাও হবে প্লোরাল, ভার্বটাও হবে প্লোরাল, এটা আমরা শিখে আসছি। আর দা নাম্বার অফের পরে হয় নাউনটা হবে প্লোরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তার মানে এ নাম্বার অফের পরে সব প্লোরাল হবে। এখানে স্টুডেন্টস আছে প্লোরাল কিন্তু ইসটা দেখুন এখানে সিঙ্গুলার, এটা হচ্ছে না। এ নাম্বার অফের পরে স্টুডেন্ট সিঙ্গুলার আছে কিন্তু ভার্বও সিঙ্গুলার, এটাও হচ্ছে না। দেখুন এ নাম্বার অফের পরে স্টুডেন্ট আছে প্লোরাল, আরও আছে প্লোরাল, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা ন্যারেশন থেকে আসছে। কারিম সেড আই নো দিস বয়, এটাকে ইনডাইরেক্ট করতে বলছে। তো আমরা জানি কি যেখানে কারিমে বসাবো, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেড বসাতে হয় ভার্ব। আর এখানে এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কনজাংশন এখানে দ্যাট ইউজ করব। এই আইটা এসে ধরবে হচ্ছে করিমকে,
তো কারিমের পরিবর্তে আমরা কি বসাবো? হি। যেহেতু একটা ছেলে, মেয়ে হলে এখানে শি বসাতাম। আর আই নো দিস বয়, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমরা পাস্ট টেন্স লিখবো। আমরা জানি কি নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিও। এখানে দিস থাকলে আমরা জানি দ্যাট বসে। এখানে আছে বয়। এখানে দেখুন কারিম সেড দ্যাট হি নিউ দ্য বয়। দেখুন এখানেও কারিম সেড দ্যাট হি নিউ দ্য বয়, কারিম সেড দ্যাট হি নিউ দিস বয়, কারিম সেড দ্যাট হি নিউ দ্যাট বয়। প্রতিটা সেন্টেন্সই কারেক্ট মনে হয়। শুধু আপনি জানতে চাইছে ওরা যে দিসের পরিবর্তে যে দ্যাট বসে এটা আপনি জানেন কিনা। দেখুন এখানে দা দেওয়া আছে, এখানে দিস, এখানে হচ্ছে দ্যাট। তার মানে যেখানে দ্যাট আছে এটাই হচ্ছে এখানে কারেক্ট, আর পূর্বে সবগুলোই সেম, ঠিক আছে, কোনো এখানে ভুল দেওয়া নেই। তার মানে এটাই এখানে দিসের পরিবর্তে দ্যাট, এটা একটু মাথায় রাখবেন। এরপর দেখুন ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন ইজ, মানে সিম্পলিফিকেশনের ভার্ব কি জানতে চাইছে। মনে রাখবেন আমরা জানি কি যে সিম্পলিফাই যদি কোনো ওয়ার্ডের সাথে এফ ওয়াই থাকে, এটা যদি আমরা ফিকেশন বসাই দিই সেটা নাউন হয়ে যায়। তার মানে সিম্পলিফিকেশনটা হচ্ছে নাউন, এই ফিকেশনটা উঠাই দিয়ে যদি আমরা এফ ওয়াই বসাই দিই সেটা ভার্ব হয়ে যাবে। আরও কিছু ওয়ার্ড দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যদি বলি কি যে মডিফাই, মডিফাই নাউন কি, এই এফ ওয়াইকে উঠাই দিয়ে আপনি ফিকেশন বসাই দেবেন। মডিফাই নাউন হচ্ছে মডিফিকেশন, কোয়ালিফাই কোয়ালিফিকেশন, জাস্টিফাই জাস্টিফিকেশন, সিম্পলিফাই একইভাবে সিম্পলিফিকেশন। তার মানে সিম্পলিফিকেশনের ভার্ব হচ্ছে সিম্পলিফাই। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ। এখানে হোয়াট পার্টস অফ স্পিচ লাইভ, এখানে লাইভটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাইছে। তো দেখুন এখানে টেলিকাস্ট অর্থ হচ্ছে সম্প্রচার করা। আমরা জানি কি যে সম্প্রচার করা এটা হচ্ছে একটা ভার্ব। আমরা জানি ভার্ব সবসময় কাকে মডিফাই করে? অ্যাডভার্বকে মডিফাই করে। তার মানে এই লাইভ শব্দটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখুন উই ড্যাশ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এখানে সিন্স আছে। আমরা জানি কি যে সিন্সের পর যদি টাইম থাকে তখন এটা হয় আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সই লিখতে হয়, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। সিন্সের পর যদি টাইম থাকে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে, না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে উইর পরে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এখানে এক্সাম্পল আছে হচ্ছে হ্যাভ নট হ্যাড, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো এক্সাম্পল নাই। আমরা জানি কি যে এখানে আছে ডিড, এটাও না, আর আছে এখানে এটাও না, হ্যাড নট হ্যাড আছে এটাও এখানে হবে না। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা। এরপর দেখুন ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন। এখানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা জানি নির্দিষ্ট একটা সময় থেকে যদি কিছু হয় তখন এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে দেখুন আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু হবে তখন আমরা জানি কি যে হ্যাভ বিন হ্যাজ বিনের পরে ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন নাই, এখানে আছে ইজ রেনিং আছে, এটা হচ্ছে না। এটা হ্যাজ বিন আছে, এটাও হতে পারে, এটা হ্যাজ বিন আছে, এটাও হতে পারে, আর এটা ইজ আছে, এটা হচ্ছে না। তার মানে এই দুটার চেয়ে যে কোনো একটা কারেক্ট আনসার হবে। মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় সিন্স হবে, না হয় ফর হবে, যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে সিন্স হবে কখন? ধরুন যদি বলি কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা হওয়ার ক্ষেত্রে সিন্স হবে। যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তখন ফর হবে, ফর 2 আওয়ার্স। আর সিন্সটা হবে সিন্স মর্নিং। হ্যাঁ, তার মানে দেখুন এখানে আছে ফ্রম মর্নিং, এটা হচ্ছে না, এখানে আছে সিন্স মর্নিং, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। যদি এখানে হয়তো যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তার মানে এখানে আমরা কিন্তু সিন্স বসালে হতো না, ফর 2 আওয়ার্স বসাতাম। তার মানে আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানালে আমার ভিডিও বানাতে খুব সহজ হবে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।